সিটিসেল দক্ষিণ এশিয়ায় পুরনো তিনটি অপারেটরের একটি। 2016 সালে বিটিআরসি এটি কারিগরিভাবে বিচ্ছিন্ন করে এবং 23 সালে পতিত সরকারের সময় এটি চূড়ান্তভাবে এর লাইসেন্স বাতিল হয়। ফলে স্থানীয় এবং বিদেশি বিনিয়োগ লোকসানে চলে যায় এবং বেকার হয়ে পড়ে প্রায় 2000 কর্মী। সিটিসেলের কাছে ইস্টার্ন ব্যাংক প্রায় 100 কোটি টাকা পাবে। এছাড়া ব্র্যাক ব্যাংক সহ আরও বেশ কয়েকটি ব্যাংক প্রায় সব মিলিয়ে 300 কোটি টাকা পাবে সিটিসেলের কাছে। ব্যাংকগুলোর এই বিপুল দেনা সিটিসেল কিভাবে পরিশোধ করবে সেই প্রশ্ন কিন্তু তুলছেন ব্যাংকাররা। আমাদের এমনি কথাবার্তা হচ্ছে, দেখা যাক কি হয়। এখনো বলার মতো কিছু নাই। এগুলো তো ভাই আমরা ফোনে বলতে চাই না বা বলতে পারছি না এই মুহূর্তে। এটা তো অবশ্যই সব ব্যাংকই করছে, অন্যান্য ব্যাংকও আছে, আমরা অবশ্যই আমাদের মতো চেষ্টা করছি। 2016 সালে কোম্পানি জুলাই আগস্টে দুইটা অ্যাডভার্টাইজমেন্ট বিটিআরসি থেকে ডেইলি স্টারে এবং আরও একটা বাংলা পত্রিকায় দিয়েছে। কাস্টমারদেরকে অন্য ইসে সুইচ করার জন্য বলেছে, কারণ সিটিসেল বন্ধ হয়ে যাবে। যখন এই অ্যাডভার্টাইজমেন্ট দেয় তখনও কিন্তু আমাদের অ্যাক্টিভ সাবস্ক্রাইবার 10 লাখ, কিন্তু ঠিকই তারা ওই দেওয়ার পরে অক্টোবরের দিকে এসে আমাদের এটা বন্ধ করে দেয়। রিজন হচ্ছে তাদের কথা হচ্ছে যে আমরা টাকা পাই, সেই হিসাবে তারা বন্ধ করবে। কিন্তু আমরা কিন্তু তাদের যে টাকা অ্যাকর্ডিং টু যে প্ল্যান, মানে বিটিআরসির যে শিডিউল অনুযায়ী আপনার এটা হচ্ছে লাইসেন্স রিনিউয়ালে ফার্স্ট ইনস্টলমেন্টের ফুল পেমেন্টই কিন্তু আমরা করে দিয়েছিলাম। 3,500-4 হাজার কোটি টাকার একটা জয়েন্ট ভেঞ্চার কোম্পানি, যেখানে বৈদেশিক ইনভেস্টমেন্টও আছে, সেরকম একটা কোম্পানিকে টাকা পাওনা আছে দোহাই দিয়ে যখন বন্ধ করে দেওয়া হয়, এতে বুঝতেই পারছেন যে এটার পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য না থাকলে তো এরকম, যেখানে প্রায় 2000 এমপ্লয়মেন্ট ডাইরেক্টলি, লক্ষ লক্ষ ডিলার, ডিস্ট্রিবিউটার, আদার ভেন্ডার্সরা এখানে ইনভলভ, একদিনের নোটিসে এটা বন্ধ করে দেওয়া। পলিটিক্যাল রিজন ছাড়া তো এটা হওয়ার কথা না। আমাদের লোকাল শেয়ার হোল্ডাররা তো এনারা চেষ্টা করেছেন। কেসটা যখন ওনারা বিটিআরসি কোর্টে নিয়ে গেল, তখন আমরা কোর্টের মাধ্যমেই এটাকে সলভ করার চেষ্টা করেছি। কোর্টের নির্দেশ অনুযায়ী আমরা 244 কোটি টাকা পেও করেছি। তারপরে তো যখন বন্ধ করে দিয়েছে তখন তারা এটা চালু করা সম্ভব হয়নি। তারা তো অবশ্যই বিস্ময় প্রকাশ করেছে। এখন তাদের লোকাল শেয়ার হোল্ডার উপরে ডিপেন্ডেন্ট ছিল, তারা এদের উপরে দায়িত্ব দিয়ে রাখছে। এখন তোমরা দেখো এটা কিভাবে সলভ করা যায়। মেনলি যেটা এসছে লাইসেন্স রিনিউয়াল ইস্যু থেকে এসছে। আমাদেরকে নোটিফিকেশন করা হয়েছে 10 মেগাহার্টজ লাইসেন্স রিনিউয়ালের জন্য। আমরা সেই হিসাবে সব কিছু করেছি। 450 কোটি টাকা পে করার কথা টোটাল, তার ভিতরে 3টে ইনস্টলমেন্ট ছিল। ফার্স্ট ইনস্টলমেন্টে 220 কোটি টাকা পয়েন্ট সামথিং এটা ছিল, সেটাও আমরা কিন্তু পে করে দিয়েছি। কিন্তু আমাদেরকে যখন রিনিউয়াল লাইসেন্সটা দেওয়া হলো প্রায় 1 মাস পর, লাইসেন্সে আমরা দেখলাম যে আমাদের স্পেকট্রাম দিয়ে হয়েছে 8.82 ইনস্টিটিউট অফ 10 মেগাহার্টজ। পরে আমরা এটা নিয়ে বিটিআরসির সঙ্গে বিভিন্ন সময় বিভিন্নভাবে চেষ্টা করেছি আমাদের এটাকে ক্ল্যারিফাই করতে। তারা কিন্তু কোনো ক্ল্যারিফাই করে নাই এবং তারা সব সময় আমাদের কাছ থেকে আবার টাকাও চাচ্ছে 10 মেগাহার্টজের উপর বেস করে। তো একটা পর্যায়ে যে এটা ওনারাই কোর্টে নিয়ে গেছে। কোর্টে পরে যাওয়ার পরে এটা কোর্ট সিদ্ধান্ত দিল, এটা ঠিক আছে, তোমাদের হিসাব অনুযায়ী তোমরা 2/3 আগে পে করো। তারপরে ওনার কোর্ট থেকে একটা কমিটি করে দেওয়া হলো। এই কমিটিতে এটা সিদ্ধান্ত দিল, কিন্তু কমিটিতে মেম্বার আমরা ছিলাম না। কমিটি মেম্বার ছিল বিটিআরসি এবং মিনিস্ট্রি, টেলিকম মিনিস্ট্রি, আর হেডেড বাই জামিলুর রেজা চৌধুরী, ডক্টর জামিলুর রেজা চৌধুরী। ওনার মাধ্যমে এই কমিটিটা ছিল। ওনাদের তো বিটিআরসি যে হিসাব দেয় সেই হিসাবেই আর কি অর্ডার দিল। পরে আমরা এটা আবার কোর্টে রিভিউর জন্য দিয়েছি। এখন ওই রিভিউটা এখনো পেন্ডিং আছে। মানে হিসাব অনুযায়ী তো আমাদের তাহলে টাকা ফেরত পাওয়ার কথা। আমাদের হিসাব অনুযায়ী আমরা অ্যাডিশনাল পে করা হয়ে গেছে। টাকা তো অ্যাকচুয়ালি ফেরত দেওয়া না দেওয়াটা ইম্পর্টেন্ট না, চালু করলে তো আবার ফিউচারে এটা অ্যাডজাস্টমেন্ট হতেই পারে। আমরা অগাস্টের 29 তারিখে বিটিআরসিতে একটা চিঠি দিয়েছিলাম। ওখানে আমরা ডিটেলস সব কিছু আমাদের কথা লিখেছি, যে আমাদের লাইসেন্স ফেরত দেওয়ার ব্যাপারে এবং আমাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা কীভাবে তারা আমাদেরকে হেল্প করতে পারে সেই ক্ষতিপূরণের জন্য, সেই ব্যাপারে আমরা তাদের কাছে একটা ডিরেকশন চেয়েছি। তো সেই চিঠির পরিপ্রেক্ষিতে বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে আমাদের একটা মিটিংও হয়েছে। উনি খুবই পজিটিভ। উনি বলছেন, হ্যাঁ আপনাদের সঙ্গে অন্যায় হয়েছে, ঠিক আছে, চিঠিটা যখন আপনারা দিয়েছেন আমরা চাই এটা একটা লিগ্যাল প্রসেসের মাধ্যমে এটা আমরা কমপ্লিট করতে। তার পরবর্তীতে আমরা ওয়েট করতেছি ওনাদের ফার্দার ডিরেকশন পাওয়ার জন্য, যে ওনারা কীভাবে আমাদের এটা সলভ করে। সামর্থ্য তো ডিপেন্ড করতেছে, আমরা লাইসেন্স পাওয়ার পরে আমরা ফরেন ইনভেস্টমেন্টের জন্য তো অবশ্যই যাব, কিন্তু ইনভেস্টাররা আসতে হলে তো আগে লাইসেন্সটা আমার হাতে থাকতে হবে, নাহলে ইনভেস্টরদের তো কনফিডেন্স পাবে না। তো ওইটা পাওয়ার পরে আমাদের শেয়ার হোল্ডাররা সিদ্ধান্ত নেবে কি
ফার্দার কীভাবে ওনারা এগিয়ে যাবে। প্রথম হচ্ছে যে দেনা তো অলরেডি আমরা আমাদের শেয়ার হোল্ডাররা কিন্তু লোকাল শেয়ার হোল্ডার, আমি ওনাদের কথাই বলছি, ওনাদের যেভাবে হোক একটা রিশিডিউল করে পেমেন্ট কিন্তু কন্টিনিউ করে যাচ্ছেন। হয়তো দুই একটা মাঝখান দিয়ে গ্যাপ হলেও হতে পারে, কিন্তু কন্টিনিউ করছে, একেবারে পেমেন্ট যে বন্ধ করে রাখছেন তা না। ওনাদের দেনা ওনাদের সে পার্সোনাল প্রপার্টি থেকে হলেও এটা পে করে যাচ্ছে। আর আগামীতে যে প্ল্যান সেটা অনুযায়ী পরে আবার এটা সিদ্ধান্ত হবে আমরা অপারেশনে কীভাবে যাব। সিংটেল লোকাল শেয়ার হোল্ডারদের উপরে দায়িত্বটা দিয়ে দিয়েছে তাদেরকে এগুলো সেটেল করার জন্য। ডেফিনেটলি ওনারা তো শেয়ার হোল্ডার হিসাবে সিংটেল দায়িত্ব তো নিচ্ছে, কিন্তু মেন দায়িত্বটা লোকাল শেয়ার হোল্ডারের উপরে ওনারা দিয়েছে, যেটাকে সেটেল করে তারপর ওনাদের সঙ্গে ওনাদের হিসাবপাতি ওনারা করবেন।